মুভি শুরুতেই আমাদের একটা লোককে দেখানো হয়, তার নাম হচ্ছে বয়েস। সে পেশায় একজন হান্টার। সে লসল্যান্ডে ঘুরিয়ে বেরিয়ে শিকার করে। লসল্যান্ডকে সেটা একটু পরে বলছে। সে আমাদেরকে বলতে থাকে, মানে দর্শকদের উদ্দেশ্যে, যে সে আজ আমাদেরকে এমন একটা গল্প শোনাবে যে গল্পের কোনো হ্যাপি এন্ডিং নেই। এটার মধ্যে রয়েছে অনেক দুঃখ, অনেক ট্র্যাজেডি, অনেক সংগ্রামের গল্প। বয়েসের এই কথাগুলো শুনলে আমরা বুঝতে পারি আজ আমরা এই মুভিটা, মানে এই পুরো গল্পটাই তার কল্পনায় দেখব। এখানে লক্ষ্য করলে আপনি দেখবেন বয়েসের মুখে কিন্তু অনেকগুলো কাটা দাগ রয়েছে। সেই দাগগুলোর ইতিহাসও সে আমাদেরকে পুরো বলবে। গল্পটা হচ্ছে এমন একটা সময় যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর যত আধুনিক সভ্যতা ছিল, যত টেকনোলজি ছিল, সব ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর সমস্ত গাছ মারা গিয়েছে, সমুদ্রের পানি শুকিয়ে গিয়েছে, বাতাস বিষাক্ত হয়ে গিয়েছে। আসলে পৃথিবীতে অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফলে এই অবস্থা। তো এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে বলা হচ্ছে লসল্যান্ড। পৃথিবীর 90% মানুষ সেই যুদ্ধে মারা গিয়েছে। গুটি কয়েক যারা বেঁচে ছিলেন তারা কেউ লসল্যান্ডে বসবাস করতেন না। তারা সবাই একটা পাহাড়ের নিচে একটা শহর তৈরি করে সেখানে তারা সবাই বসবাস করতেন। এই শহরটার নাম হচ্ছে দ্য সিটি অফ মাউন্টেন। এই শহর নিয়ন্ত্রণ করতেন এক নির্যাতক রাজা, তাকে বলা হয় ওভারলর্ড। করতেন বললাম এই কারণে, কারণ সেই রাজা এখন অসুস্থ। মূলত শহর নিয়ন্ত্রণ করছেন বর্তমানে তার স্ত্রী। এই শহরে একটা চার্চও রয়েছে। চার্চের প্রধানকে বলা হয় প্যাট্রিয়ার্ক। সেও অনেক ক্ষমতাবান। তো বলা যায় প্যাট্রিয়ার্ক আর রানী মিলেই এই শহরটাকে বর্তমানে নিয়ন্ত্রণ করছেন। এবার বলি এই শহরের মানুষদের কথা যারা এখানে বসবাস করছেন। এই শহরের মানুষেরা কেউ স্বাধীন ছিলেন না। তাদেরকে দীর্ঘদিন যাবৎ স্লেভারি করতে বাধ্য করা হতো। চার্চের শাসন ও রাজা নির্যাতনে দিন দিন এই শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠছিল। কিন্তু কারো কোনো প্রতিবাদ করার সাহস ছিল না, কারণ রাজার গার্ড তো রয়েছে, সাথে আবার চার্চেরও একজন সন্ত্রাসী বাহিনী ছিল। এইসব সন্ত্রাসী বাহিনীকে আবার আদর করে নামকরণ করা হয়েছে হোলি গার্ড। এই হোলি গার্ডকে ব্যবহার করা হতো মানুষকে নির্যাতনের কাজে। আর এই হোলি গার্ডের প্রধান ছিলেন ইনফোর্সার। এই ইনফোর্সারই মূলত মানুষদের উপর ধর্মের নামে বেশি নির্যাতন করে থাকে। তো এই শহরে বাস করে একজন উইচ, মানে একজন জাদুকরণী, তার নাম হচ্ছে গ্রেয়ালিস। এই গ্রেয়ালিসই হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র। সে অত্যন্ত শক্তিশালী একজন জাদুকর। ওভারলর্ড বা চার্চের বিধিনিষেধ সে কখনোই মানত না। এই কারণে তাকে অনেকবারই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কোনো বাহিনী তাকে কখনো ফুলের টোকাও দিতে পারেনি। গ্রেয়ালিসের এই বিদ্রোহী মনোভাবই তাকে শহরের মানুষদের মধ্যে দিন দিন ফেমাস করে তুলছিল। শহরের মানুষেরা তাকে দেখে সাহস পেত এবং তারা স্বপ্ন দেখত এই বন্দিদশা থেকে তারা একদিন মুক্তি পাবে। তো বয়েস মূলত আমাদেরকে বলবে এই শহরের উইচের সঙ্গে তার কিভাবে পরিচয় হয়েছিল এবং পরবর্তীতে তাদের দুজনের কি হয়। তো এটা তো আমরা সবাই জানি, চার্চ সবসময় উইচক্রাফটে নিষিদ্ধ মনে করে। তাই গ্রেয়ালিস যেহেতু একজন উইচ, এই কারণে তার মাথার পিছনে অলরেডি মৃত্যুর আদেশ লেগেই আছে। তো মুভির একটু শুরুতে দেখা যায় চার্চের ইনফোর্সার দলবল নিয়ে এসে গ্রেয়ালিসের ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। সে যখন দেখে গ্রেয়ালিসের বাঁচার আশা খুব ক্ষীণ, তখন সে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা গ্রেয়ালিসের জাদুর একটা ঝলক দেখতে পাই। ইনফোর্সার চলে যাওয়ার সাথে সাথেই গ্রেয়ালিস তার চোখের জাদুর সাহায্যে সেখানে গার্ডকে বশ করে ফেলে। সেই গার্ডের দৃষ্টিভ্রমা শুরু হয়। সে দেখে ফাঁসির দড়িতে গ্রেয়ালিস নয়, সে নিজে ঝুলে আছে। সাথে সাথে সে নিজেকে বাঁচাতে পিস্তল দিয়ে দড়িটাতে গুলি করে। দড়িটা ছিঁড়ে গেলে সে দেখে সে আসলে নিজের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। সে গ্রেয়ালিসকে মুক্ত করে দিয়েছে। এরপর সে আরও দেখে গ্রেয়ালিস তাকে মারতে আসছে। সে গ্রেয়ালিসকে ভেবে গুলি করে আশেপাশে থাকা সমস্ত গার্ডদেরকে সে মেরে ফেলে। এরপর গ্রেয়ালিস সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সেখানে ইনফোর্সার ফিরে আসে, এসে দেখে গ্রেয়ালিস পালিয়েছে। সে দেখে রেগে মেগে সেই গার্ডটাকে মেরে ফেলে। এরপর তার দলবল নিয়ে গ্রেয়ালিসকে আবার খুঁজতে বের হয়। গ্রেয়ালিস কৌশলে তাদের সবাইকে হারিয়ে দেয় এবং সেখানে থাকা সবাইকে সে মেরে ফেললো। ইনফোর্সারকে সে বাঁচিয়ে রাখে। তাকে সে সেই ফাঁসির দড়িটাতে ঝুলিয়ে রেখে যায়, যেখানে সে কিছুক্ষণ আগে তাকে ঝুলিয়ে রেখেছিল। এরপর এই ঘটনা সারা শহরের মানুষদের মধ্যে ছড়িয়ে গেলে তারা সবাই গ্রেয়ালিসের নামে জয়ধ্বনি দেওয়া শুরু করে, দ্য উইচ দ্যাট উইল নট হ্যাং, মানে গ্রেয়ালিসকে কখনো ফাঁসি দেওয়া যাবে না। এভাবে গ্রেয়ালিস ধীরে ধীরে শহরের মানুষদের মধ্যে বিদ্রোহের প্রতীক হয়ে ওঠা শুরু করে। এরপর আমরা বয়েসকে দেখতে পাই সে শহরে প্রবেশ করছে। সে যেহেতু একজন শিকারী, তাই তার অনেক শত্রু রয়েছে। শহরের প্রবেশের মুখেই একদল তার পুরনো শত্রু তাকে অ্যাম্বুশ অ্যাটাক করার চেষ্টা করে। বয়েস খুব ভালো যোদ্ধা, সে তাদের সবাইকে হারিয়ে দেয়। এই লড়াইতে আমরা দেখতে পাই বয়েসের একটা 2 মাথাওয়ালা শিকারী সাপ রয়েছে। সেই লড়াইতে এই সাপটাকে ব্যবহার করে। ওদিকে গ্রেয়ালিস ইনফোর্সারদেরকে মেরে টেনে তার বাড়িতে চলে আসে। তার বাড়ির সামনে সিঁড়িতে এক অন্ধ বৃদ্ধ মহিলা বসে থাকে। সেই মহিলার নাম হচ্ছে অ্যাবেলিন। মজার ব্যাপার হলো অ্যাবেলিন গ্রেয়ালিসকে সে ছোটবেলা থেকে চিনে। অ্যাবেলিন বুড়ো হয়ে গেলেও গ্রেয়ালিস এখনও সে আগের মতো যুবতী রয়ে গেছে। আর এটাই প্রমাণ করে গ্রেয়ালিস অনেক বড় একজন জাদুকর। সে তার বয়স থামিয়ে রেখেছে। অ্যালিস বয়সে এই বৃদ্ধেটা চেয়েও অনেক বড়। এরপর গ্রেয়ালিস তার নিজের রুমে গিয়ে বসলে কিছুক্ষণ পর শহরের রানী, মানে রাজার স্ত্রী, তার কাছে আসে।
সে এসেছে মূলত তার কাছে একটা বিষয়ে সাহায্য চাইতে। রানী বিশ্বাস করে যে গ্রিয়ালিস অনেক বড় একজন জাদুকর। রানী তার গার্ডদেরকে সরিয়ে দিয়ে গ্রিয়ালিসকে বলে সে ওয়ার উলফ হতে চায়। যারা জানেন না ওয়ার উলফ কি, তাদের জন্য বলছি, ওয়ার উলফ হচ্ছে এক ধরনের ইউরোপিয়ান মিথোলজি প্রাণী। এরা পূর্ণিমা রাতে নেকড়ের রূপ ধারণ করে। এখন রানী কেন এমন একটা প্রাণীতে রূপান্তর হতে চায় সেটা আমরা মুভি শেষে গিয়ে জানবো। রানী জানে লসল্যান্ডে এমন অনেক শেপ শিফটার রয়েছে যাদের চামড়া ব্যবহার করে সে ওয়ার উলফ হতে পারবে। তাই সে গ্রিয়ালিসকে বলে লসল্যান্ড থেকে তাকে একটা শেপ শিফটারের চামড়া এনে দিতে। গ্রিয়ালিসের একটা পার্সোনাল কোড রয়েছে, তার কাছে কেউ সাহায্য চাইলে সে কাউকে না করতে পারে না। তবে সেই সাহায্যটা ফ্রিতে করে না, তাকে কিছু পেমেন্ট করতে হয়। রানীও তাকে পেমেন্ট করে। তবে সে গ্রিয়ালিস রানীকে বলে দেয় তার সাহায্য পেয়ে এ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি, তাই সে কথা দিতে পারছে না তার সাহায্য পেয়ে সে সুখী হতে পারবে কিনা। রানী বলে যে ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু শেফ শিফটারের চামড়াটা এনে দাও। যাই হোক, গ্রিয়ালিস রানীকে কথা দেয় সামনে পূর্ণিমার আগেই সে তাকে একটা শেফ শিফটারের চামড়া এনে দেবে। এরপর রানী চলে যায়। রানী চলে যাওয়ার সাথে সাথেই তার গার্ডদের প্রধান জুরাইস এসে গ্রিয়ালিসকে বলে আমিও তোমার কাছে একটা জিনিস চাই। গ্রিয়ালিস জানতে চায় কি চাও। জুরাইস বলে রানী এইমাত্র তোমার কাছে যেটা চাইলো সেটা তুমি পূরণ করবে না, এটাই আমি চাই। গ্রিয়ালিস অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি রানীর গার্ড হয়ে তার বিরোধিতা করছো কেন? জুরাইস বলে তার জন্য যেটা ভালো আমি সেটাই করছি। গ্রিয়ালিস জুরাইসের দিকে অনেকক্ষণ তাকে থেকে কি যেন ভাবে, তারপর তাকেও সে কথা দেয় তার ইচ্ছাটাও সে পূরণ করবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, রানী এবং জুরাইস কিন্তু একে অপরের বিপরীত জিনিস চেয়েছে। তো তারা দুজন চলে যাওয়ার পর গ্রিয়ালিস একটু চিন্তায় পড়ে যায় সে এখন কি করবে। দুজনই তার কাছে বিপরীত জিনিস চেয়েছে, সে কার কথাটা রাখবে। তাকে এখন এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে সে দুজনের ইচ্ছে পূরণ করতে পারে। শেষ পর্যন্ত সে একটা উপায় পেয়ে যায়। সে ঠিক করে সে রানীর ইচ্ছাটাই আগে পূরণ করবে। এরপর সে ধ্যানে বসে যায়। সে তার টেলিপোর্টেশন ক্ষমতা ব্যবহার করে লসল্যান্ডে একটা সেফ শিফটার খুঁজে বের করার চেষ্টা করে। অবশেষে সে একটা সেফ শিফটারের সন্ধান পেয়ে যায়। লসল্যান্ডের একটা জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাটিতে কাদায় ভরা, তার চারপাশে অন্ধকার। একদল শিকারী একটা গুহার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের হাতে ভারী অস্ত্র। তাদের পায়ের নিচে অসংখ্য মানুষের মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা সেগুলো মারিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে জায়গাটা খুব ভয়ঙ্কর। অনেক শিকারী এখানে এসেছিল, তার কেউ ফিরে যেতে পারেনি। শিকারীরা একটা গুহার মুখে এসে দাঁড়ায়। গুহাটা অন্ধকার, আর ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে। হঠাৎ গুহা থেকে কিছু একটা ছুটে বেরোয়, সেটা খুব দ্রুত যে শিকারীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর একে একে সমস্ত শিকারীকে সেই প্রাণীটা মেরে ফেলে। বৃষ্টির পানিতে গ্রিয়ালিস সেই প্রাণীটার প্রতিবিম্ব দেখা যায়। গ্রিয়ালিস একদম স্পষ্ট দেখে এটা একটা নেকড়ে। সে বুঝতে পারে এইটাই সেই শেফ শিফটার যাকে তার প্রয়োজন। ওদিকে আমরা দেখতে পাই রানী তার স্বামীর সঙ্গে মানে রাজার সঙ্গে প্রচণ্ড বাজে ব্যবহার করছেন। এখন কথা হলো যে লোকটা এমনিতে কয়েকদিন পরে মারা যাবে তার সাথে এত খারাপ আচরণ কেন? আসলে রানী গোপনে বয়েসের সঙ্গে প্রেম করেন। হয়তো সে ভেবেছে রাজা মারা গেলে সে বয়েসকে বিয়ে করবে। অন্যদিকে বয়েস সে হচ্ছে একটা প্লে বয় টাইপের ছেলে, মানে সে যেখানে যায় কোনো না কোনো মেয়ের সঙ্গে তার প্রেম হয়েই যায়। এই টাইপের ছেলেরা শুধু মেয়েদেরকে ব্যবহার করতে জানে, কারোর সাথেই তারা কমিটমেন্টে যায় না। ওদিকে রানী ভেবে বসে আছে বয়েস তাকে বিয়ে করবে। সে বয়েসকে প্রপোজ করে, কিন্তু বয়েস তাকে নাকচ করে দেয়। যাই হোক, সেদিন রাতে বয়েস যখন রানীর সঙ্গে গোপনে দেখা করে মজুমাস্তি করে ফিরে যাচ্ছিল, তখন রাজার গার্ডরা মানে রাজরক্ষীরা তার পথ আটকে দাঁড়ায়। তারা বয়েসকে জিজ্ঞেস করে তুমি এত রাতে কোত্থেকে আসলে? বয়েস তখন এটা বলতে পারছে না, আমি তোমাদের রানীর সাথে ফুর্তি করে আসলাম। তো সে তাদের কথার কোনো উত্তর না দিয়ে তাদের দুজনকে মেরে ফেলে, এবং অন্যান্য গার্ডরা চলে আসার আগে সে দ্রুত সেখান থেকে পালায়। এরপর সে একটা বারে এসে বসে। বারে বসে থাকা অবস্থায় গ্রিয়ালিস আসে তার কাছে। সে বলে আমি শুনেছি তুমি নাকি একজন হান্টার, আমাকে একটা কাজ করে দিতে পারবে? বয়েস তখন কথা বলার মেজাজে ছিল না, তার মাথায় তখন বিভিন্ন ধরনের টেনশন ঘুরতেছিল। তাই সে গ্রিয়ালিসের কথার উত্তর না দিয়ে বলে আমি এখানে কাঠ খেলতে এসেছি, কার সাথে কথা বলতে না। গ্রিয়ালিস বুঝতে পারে তার সাথে কথা বলতে হলে আগে তার সাথে কাঠ খেলতে হবে। সে তার সঙ্গে কাঠ খেলতে বসে যায়। বয়েস ভেবেছিল গ্রিয়ালিস খুব সাধারণ কেউ যাকে সে সহজে হারিয়ে দিতে পারবে, কিন্তু সে যে আসলে অনেক বড় একজন জাদুকর এটা সে ভাবতে পারেনি। যা হওয়ার তাই হয়, বয়েস গ্রিয়ালিসের কাছে তার সমস্ত টাকা পয়সা হেরে যায়। এরপর বয়েস গ্রিয়ালিসের কাছে জানতে চায় সে তার কাছে কী চায়। গ্রিয়ালিস বলে সে একজন শেফ শিফটার করছে, তাকে সে যদি কোনো শেফ শিফটার এনে দিতে পারে তাহলে সে তাকে অনেক পুরস্কার দেবে। বয়েস জানায় সে একজন শেফ শিফটারকে চিনে, তার নাম হচ্ছে সার্ডর। সে লসল্যান্ডের অনেক দূরে স্কুল রিভার নামক একটা জায়গায় বসবাস করে। গ্রিয়ালিস বলে তাকে সেখানে নিয়ে যেতে। সে যদি তাকে সেখানে নিয়ে যায় তাহলে সে তার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেবে যেগুলো সে একটু আগে হেরেছে, এবং সাথে আরও বকশিসও দেবে।
তাদের যখন এসে কথাবার্তা চলছিল তখন বারে এসে রাজার গার্ড ও চার্চের হোলিয়ানমিরা একসাথে হানা দেয় তাদেরকে ধরার জন্যই। গ্রেয়ালিস ও বয়েস কোনো রকমে ইনফোর্সারকে ধোকা দিয়ে সেখান থেকে পালায়। এদিকে তাদের হাত থেকে দুটো ক্রিমিনাল পালিয়েছে এটা শুনে প্যাট্রিয়ার্ক তেলেগু করে চলে ওঠে। তিনি শহরের সমস্ত মানুষকে ডেকে ঘোষণা দেন যে চার্চকে অমান্য করার সাহস কারণেই, এমনকি রাজারও না। তাই তিনি ইনফোর্সারকে দায়িত্ব দেন যেভাবেই হোক গ্রেয়ালিসকে ধরে আনতে হবে। আসলে চার্চ ও বয়েসের কথা বলে না, কারণ বয়েস তাদের ক্রিমিনাল না, তাদের ক্রিমিনাল হচ্ছে শুধুমাত্র গ্রেয়ালিস। তাই তিনি শুধু গ্রেয়ালিসকে ধরে আনার কথাই বলেন। এদিকে আবার আরেকটা ঘটনা ঘটে। চার্চের গার্ডরা অ্যাবিলিনকে ধরে নিয়ে এসেছে। অ্যাবিলিন হচ্ছে সেই বৃদ্ধা মহিলা যে গ্রেয়ালিসের বাসার সামনে বসে থাকে সবসময়। অ্যাবিলিনের কাছ থেকে প্যাট্রিয়ার্ক জানতে পারেন গ্রেয়ালিসের কাছে রানী এসেছিল এবং তার কাছে খুব গোপন কিছু একটা চেয়েছে। এটা শুনে প্যাট্রিয়ার্ক আরও ক্ষিপ্ত হয়ে যায়। উইচক্রাফট চর্চা এমনিতেই নিষিদ্ধ, এখন গ্রেয়ালিসের সঙ্গে যদি রানীরও সম্পর্ক থাকে তাহলে রানীও সেই সমান অপরাধী। তাই প্যাট্রিয়ার্ক সিদ্ধান্ত নেন গ্রেয়ালিসকে যদি গ্রেফতার করা যায় এবং প্রমাণ করা যায় তার সাথে রানীর সম্পর্ক রয়েছে, তাহলে তিনি গ্রেয়ালিসের সঙ্গে রানীকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিবেন। এরপর ইনফোর্সার একটা ট্রেন বোঝাই করে সৈন্য বাহিনীর অস্ত্র গোলাবারুদ নিয়ে লসল্যান্ডে নেমে পড়ে গ্রেয়ালিসকে ধরার জন্য। এদিকে গ্রেয়ালিস আর বয়েস ইনফোর্সার তারাকে তারা শহর থেকে অনেক দূরে আউট স্কার্টস নামক একটা জায়গা চলে এসেছে। সেখানে তারা একটা রাত কাটিয়ে পরদিন সকালে তারা ট্রেডিং পোস্ট নামক একটা জায়গা থেকে রওনা দেয়। তারা কিন্তু জানে না যে তাদের পিছনে ইনফোর্সার আসছে। ট্রেডিং পোস্ট নামটা শুনলে এটাকে আপনার কাছে একটা বাজার মনে হতে পারে, কিন্তু আসলে এখানে মরুভূমি বায়ু ছাড়া কিছুই নেই। এখানে বয়েসের একটা বন্ধু তার বোন মারাকে নিয়ে বসবাস করে। মারা মেয়েটা দেখতে খুবই সুন্দর, তার ধুলো মাখা চুল, ধারালো চোখ আর হাতে রয়েছে বন্দুক। দেখে মনে হচ্ছিল মুভির মেন চরিত্র গ্রেয়ালিসের না হয়ে এই মারানি হওয়া উচিত ছিল। যাই হোক, রোজ ও মারা তারা দুজনই পেশায় শিকারী। অনেকদিন পর বয়েসের সঙ্গে তাদের দেখা হয়, তারা দুজনই খুব খুশি হয়েছে। রাত হলে আমরা দেখতে পাই এই মারার সঙ্গেও আমাদের রোমিওর ইটিশ সম্পর্ক রয়েছে। মারাও বয়েসকে খুব ভালোবাসে। সে খুব অভিমান করে বলে সে কেন মাঝে মধ্যে তাদের বাসায় আসে না, কারণ বয়েস বছরে 2-1 বার শুধু ট্রেডিং পোস্টে আসে যতবারই আসে প্রতিবার সে মারার সঙ্গে সময় কাটায়। কিন্তু মারার সঙ্গে তার কোনো গভীর সম্পর্ক নেই। মারা বয়েসের সম্পর্কে খুব বেশি কিছু জানে না, শুধু জানে যে সে তাদের মতো একজন শিকারী। সেই রাতে গ্রেয়ালিস আর বয়েস বসে বসে পরিকল্পনা করে কিভাবে দ্রুত স্কুল রিভারে পৌঁছানো যায়, কারণ পূর্ণিমা আসতে আর মাত্র 5 দিন বাকি। তাদের পূর্ণিমার আগেই স্কুল রিভারে পৌঁছাতে হবে। বয়েস বুঝে যায় তাদেরকে ট্রেন লাইন ধরে এগোতে হবে, তাহলে তারা 5 দিনের মধ্যেই স্কুল রিভারে পৌঁছাতে পারবে। গ্রেয়ালিস বলে ঠিক আছে, তাহলে আমরা ট্রেন লাইন ধরে এগোবো। তারা কিন্তু এখনো জানে না ট্রেন লাইন ধরে এগুলো যে তারা ইনফোর্সের হাতে ধরা পড়বে। যাই হোক, পরদিন সকালে মারা ও রোজকে বিদায় জানিয়ে তারা তাদের পরবর্তী গন্তব্য দ্য রিফটের উদ্দেশ্যে রওনা দিতে। এদিকে শহরে রানী রেগে মেগে গিয়ে প্যাট্রিয়ার্ককে জিজ্ঞেস করে তোমার ইনফোর্সারকে ট্রেন আর ট্যাঙ্ক নিয়ে বের হওয়ার নির্দেশ কে দিয়েছে? প্যাট্রিয়ার্ক খুব শান্ত গলায় বলেন আমি দিয়েছি, কারণ গ্রেয়ালিসকে ধরতে হবে। উইচক্রাফট চর্চা নিষিদ্ধ, তাকে ধরতে পারলে সে আর তার সঙ্গে যারা জড়িত তারা সবাই শাস্তি পাবে। মানে এখানে প্যাট্রিয়ার্ক সরাসরি রানীকে ইঙ্গিত একটা হুমকি দিল। প্যাট্রিয়ার্ক খেয়াল করে রানী তার কথায় ভয় পেয়েছে। তার ভয়টা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্যাট্রিয়ার্ক বলে রাজা মারা গেলে আমরা এমন কোনো রানীর ক্ষমতা আর মানব না যার কোনো সন্তান নেই। আর রানী ভেবে দেখে আসলেই তো তার কোনো সন্তান নেই। এখন রাজা যদি মারা যায় তাহলে তাকে বাঁচানোর আর কেউ থাকবে না। মুভির এই পর্যন্ত দেখে আমি ভেবেছিলাম এখন থেকে হয়তো রানী রাজার সঙ্গে খারাপ আচরণ করবে না, তার সাথে ভালো আচরণ করবে এবং তার যত্ন নেবে, কারণ রাজা মারা গেলে তো তাকে বাঁচানোর কেউ থাকবে না। কিন্তু ঘটনা ঘটে পুরোটা উল্টো। রানী এক ডাক্তারকে এনে তার মূত্র পরীক্ষা করায় এবং ডাক্তার জানায় যে সে প্রেগনেন্ট। রানী খুশি আর দেখে গে সে সাথে সাথে রাজাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, কারণ এখন আর এই বুড়োকে সহ্য করা কোনো মানে হয় না। আর রানীর পেটে যে বাচ্চাটা এসেছে এই বাচ্চাটা কিন্তু রাজার নয়, এটা হচ্ছে বয়েসের, কারণ বয়েসের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে। মানে বাচ্চাটা হচ্ছে বিবাহ বহির্ভূত এক অবৈধ সন্তান। কিন্তু এটা কে জানে? কেউ জানে না। সে গিয়ে প্যাট্রিয়ার্ককে জানা তার পেটে বাচ্চা রয়েছে। আর বাচ্চার বাবা মানে রাজা যেহেতু মারা গিয়েছে তাই এখন ক্ষমতার মালিক সে, কিন্তু তারও তো এখনো জন্ম হয় নাই। তাই তার জন্মের 16 বছর বয়স পর্যন্ত ক্ষমতা রানীর হাতেই থাকবে। প্যাট্রিয়ার্কও আর কিছু করার থাকে না, সে রানীর ক্ষমতা মেনে নেয়। কিন্তু মনে মনে তার ক্ষোভ ঠিকই থাকে। সে গ্রেয়ালিসের সাথে তার সম্পর্কের কথা যদি একবার প্রমাণ করতে পারে তাহলে সে অবশ্যই রানীকে ফাঁসি দড়িতে ঝুলাবে। তো এরপর আমরা দেখি বয়েস ও গ্রেয়ালিস ট্রেডিং পোস্ট থেকে যাওয়ার পর ইনফোর্সার সেখানে চলে আসে। স্বাভাবিকভাবেই তারা রোজ ও মারাকে জিজ্ঞেস করে বয়েস ও গ্রেয়ালিস কোন দিকে গিয়েছে। রোজ তাদের কথার কোনো উত্তর দিচ্ছিল না। এই কারণে ইনফোর্সার জ্বলন্ত লোহা দিয়ে রোজের একটা চোখ নষ্ট করে দিতে চায়। রোজের একটা চোখ আগে থেকে নষ্ট, তখন বাধ্য হয়ে মারা চিৎকার করে বলে দেয় তারা স্কুল রিভারের দিকে যাচ্ছে।
এনফোর্সার তার উত্তর পেয়ে যায়, কিন্তু তবু সে তাদেরকে ছাড়ে না। তারা মারাকে তাদের সামনে নিয়ে যায় আর রোজকে সেখানে মেরে ফেলে এবং তাদের বাড়িটাও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ওদেরকে গ্রেয়ালিস আর বয়েস এখন দ্য রিফট নামক একটা জায়গা চলে এসেছে। এটা একসময় অনেক বড় একটা শহর ছিল, কিন্তু এখন সেটা ধ্বংস হয়ে চারিদিকে শুধু উঁচু উঁচু ভাঙাচোরা বিল্ডিংগুলো পড়ে রয়েছে। শহরের মাঝখানে রয়েছে বিরাট একটা ফাটল, সম্ভবত নিউক্লিয়ারটা এখানে ফেলা হয়েছিল। এই ফাটলটাকে বলা হচ্ছে দ্য রিফট। তো এই ফাটলটা পার হওয়ার জন্য একটা কেবল কার লাগবে, আর এই শহরে বয়েসের একটা বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে সাইরাস। সে কেবল কারের ব্যবসা করে। আর বয়েস যেহেতু সবসময় লসল্যান্ডে ঘুরে বেড়ায়, তাই প্রত্যেকটা শহরে তার কোনো না কোনো বন্ধু রয়েছে। আর বন্ধু সাইরাস সে একটা পুরনো আমেরিকান স্কুল বাসকে কেবল কার হিসেবে ইউজ করে। রিফটটা পার হওয়ার জন্য বয়েস আর গ্রেয়ালিস তাকে খুঁজতে শুরু করলে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তারা সাইরাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এবং এর কিছুক্ষণ পরেই তারা এনফোর্সার মুখোমুখি হয়। অর্থাৎ এনফোর্সার তাদের আগে এখানে চলে এসেছে এবং এনফোর্সারের কাছ থেকে তারা জানতে পারে সেই সাইরাসকে মেরেছে। আসলে এনফোর্সার তাদের আগে এখানে এসে সাইরাসকে জিজ্ঞাসা করেছিল গ্রেয়ালিস আর বয়েস কোন দিকে গিয়েছে। সাইরাস তো কিছুই জানতো না এসবের, কারণ তারা তখন এখানে আসেইনি। তবুও এনফোর্সার তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর এনফোর্সার দল তাদেরকে ঘিরে ধরে। এনফোর্সার গ্রেয়ালিসকে বলে, এবার তুমি আর আমাদের হাত থেকে পালাতে পারবে না, কারণ তুমি তো সবসময় আমাদের চোখে ধোকা দাও। এবার আমরা চোখে কালো চশমা করে এসেছি। আসলে গ্রেয়ালিস তার চোখের মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে থাকে। কেউ যদি তার চোখের দিকে তাকায় তাহলে সে চোখে উল্টো পাল্টা জিনিস দেখা শুরু করবে। এনফোর্সার বয়েসকে বলে, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, গ্রেয়ালিসকে আমাদের হাতে তুলে দিয়ে তুমি চলে যাও। বয়েস স্বভাবে প্লে বয় টাইপের হলো, সে নীতিবান মানুষ। সে বলে যে না, এই মেয়েটা আমাকে স্কুল লিভার পৌঁছে দেওয়ার জন্য হায়ার করেছে, আমি তাকে স্কুল লিভারে পৌঁছে না দেওয়ার আগ পর্যন্ত তাকে ছেড়ে কোথাও যেতে পারছি না। এরপর যাওয়া তাই হয়, তাদের সবার মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। এনফোর্সার মারাকে তাদের সঙ্গে নিয়ে এসেছে। তারা মারাকে মেরে আধমারা করে ট্রেনের সামনে বেঁধে রেখেছিল। এটা দেখে বয়েস এত রেগে ফেটে পড়ে। সে এনফোর্সারকে লক্ষ্য করে একের পর এক অনেকগুলো গুলি ছুটতে থাকে, কিন্তু তার লোকেরা এসে প্রতিটা গুলি নিজেদের গায়ে নিয়ে এনফোর্সারকে রক্ষা করতে থাকে। শেষে এনফোর্সার যখন দেখে বয়েস আর গ্রেয়ালিসকে তারা কোনোভাবে থামানো যাচ্ছে না, তখন তারা ট্যাঙ্ক দিয়ে তাদের উপর হামলা করে। ট্যাঙ্কের আঘাত থেকে কোনো রকমে তারা তো বেঁচে যায়, কিন্তু গ্রেয়ালিস বুঝতে পারে এইভাবে বেশিক্ষণ চলতে থাকলে তারা টিকে থাকতে পারবে না। তাই তারা কেবল কারো চড়ে পালানোর চেষ্টা করে। কেবল কারো এনফোর্সারের বাহিনী তাদের উপর হামলা করে। কোনো রকমে তাদেরকে ঠেলে ফেলে দিয়ে তারা এগিয়ে যেতে থাকে, কিন্তু তাদের কেবল কারটা যখন ফাটলের মাঝামাঝি জায়গায় চলে আসে, তখন এনফোর্সার কেবল তারটা কেটে দেয়। গাড়িটা পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খায়। ভাগ্য ভালো, পাহাড়ে একটা টানেল ছিল, তারা সেই টানেল দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এনফোর্সারও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে একটা স্নাইপার দিয়ে বয়েসকে গুলি করে আহত করে। দ্বিতীয় গুলিটা সে গ্রেয়ালিসের দিকে করতেই যাচ্ছিল, তখন গ্রেয়ালিস খেয়াল করে এনফোর্সারের চোখে কালো চশমাটা নেই। সাথে সাথে সে স্নাইপার স্কোপের মধ্য দিয়ে এনফোর্সারের চোখে আঘাত করে। এতে এনফোর্সার একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আর এই সুযোগে তারা সেখান থেকে পালায়, কিন্তু এনফোর্সার তাদের পিছু না ছাড়ে। এরপর তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা নির্জন জায়গা চলে আসে। বয়েস তখন বেশ দুর্বল, কারণ তার শরীরে স্নাইপারের গুলিটা এখনো তার শরীরের মধ্যে রয়ে গেছে। সে একটা জায়গায় আগুন জ্বালিয়ে শুয়ে পড়ে বিশ্রামের জন্য। এরপর গ্রেয়ালিসকে বলে তার গুলিটা বের করে দিতে। গ্রেয়ালিস বয়েসের প্রতি খুব আন্তরিকতা দেখাচ্ছিল, কারণ সে চাইলেই তাকে এনফোর্সারের হাতে তুলে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। এই কারণে বয়েসের প্রতি তার মনে একটা সফট জায়গা তৈরি হয়েছে। গ্রেয়ালিস যখন তার গুলিটা বের করে ক্ষতটা সেলাই করে দিচ্ছিল, তখন বয়েস তীব্র ব্যথায় তীব্র যন্ত্রণা ঘুমিয়ে পড়েছিল। বয়েসে যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার ক্ষতটা সুন্দরভাবে সেলাই করা হয়েছে, কিন্তু একটু ব্যথা রয়েছে। সে এটাকে নর্মালি ভাবে, কারণ সেলাই করে ব্যথা তো একটু থাকবেই। এরপর তারা আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা শ্যাডোবিন নামক একটা জায়গায় এসে থামে। এই জায়গাটায় একসময় বিরাট বিরাট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, কিন্তু সেগুলো এখন সব ধ্বংস হয়ে গেছে। তাই এই জায়গাটায় ভয়াবহ রেডিয়েশনের প্রভাব রয়েছে। রেডিয়েশনের প্রভাব কতটা ভয়াবহ সেটা তো আমরা সবাই জানি। তাই এখানে ঢোকা মানে জীবন মৃত্যুর সাথে লড়াই করা। শ্যাডোবিনের থামার বা এটার ভিতরে প্রবেশ করার তাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু হঠাৎ তারা দূরে শুনতে পায় এনফোর্সারের ট্রেন তাদের দিকেই এগিয়ে আসছে। বাধ্য হয়ে তারা শ্যাডোবিনের মধ্যে ঢুকে পড়ে। বয়েস সবসময় লসল্যান্ডে ঘুরে বেড়ায়, তাই সে জানে এখানে কি কি বিপদ লুকিয়ে আছে। সে গ্রেয়ালিসকে নিয়ে একটা ধ্বংস হয়ে যাওয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভিতরে চলে আসে। সেখানে মাটিতে একটা নিউক্লিয়ার সিম্বল আঁকা ছিল। তারা দুজনই সেই সিম্বলের মাঝে এসে দাঁড়ায়। এরপর আশেপাশে থাকা তেলের ড্রামগুলো থেকে তেল ফেলে সিম্বলটা চারপাশে আগুন জ্বালিয়ে একটা আগুনের বৃত্ত তৈরি করে, কারণ সূর্য ডোবার পর যে ভয়ঙ্কর প্রাণীগুলো বের হয়ে আসবে
তাদের থেকে বাঁচার এটাই হলো একমাত্র উপায়। এই আগুনগুলো তাদেরকে সেই প্রাণীগুলো থেকে রক্ষা করবে, কারণ সেই প্রাণীগুলো আগুনকে ভয় পায়। এইভাবে যদি কোনো রকমের রাতটা পার করা যায়, তাহলে সকালবেলা তারা তাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে পারবে। আগুন জ্বালানো শেষ, এবার তাদের অপেক্ষার পালা। হঠাৎ গভীর রাতে পাওয়ার প্ল্যান্টের ভেতরটা আলোতে ঝলমল করে ওঠে, আর তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর প্রাণীগুলো। এদেরকে দেখতে খুবই ভয়ঙ্কর। আসলে এই প্রাণীগুলো একসময় মানুষ ছিল, কিন্তু তারা দীর্ঘদিন এই শ্যাডো বিনে থাকতে থাকতে রেডিয়েশনের প্রভাবে তারা এই ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছে। সেই প্রাণীগুলো তাদের উপর হামলা করে, কিন্তু কিছুতেই তারা সেই আগুনের বৃত্তির মধ্যে ঢুকতে পারছিল না। হঠাৎ পাওয়ার প্ল্যান্টের উপর থেকে তাদের বস নেমে আসে। সে ছিল খুবই শক্তিশালী। বয়েস ও গ্রেয়ালিস কিছুতেই তার সাথে পেরে উঠছিল না। হঠাৎ বয়েস লক্ষ্য করে সে ভয়ঙ্কর প্রাণীটা গ্রেয়ালিসকে কিছু একটা বলছে। গ্রেয়ালিসও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ গ্রেয়ালিস চিৎকার করে বয়েসকে বলে, বয়েস আমাকে শক্ত করে ধরো। বয়েস ছুটে এসে তাকে শক্ত করে ধরলে গ্রেয়ালিস তার জাদুর সমস্ত ক্ষমতা ব্যবহার করে পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটা আগুনের ঝড় বইয়ে দেয়। সেই আগুনের ঝড়ে সমস্ত ভূতগুলো মানে সমস্ত ডেমনগুলো পুড়ে ছাই হয়ে যায়। এরপর সে ক্লান্ত হয়ে বয়েসের কোলে লুটিয়ে পড়লে বয়েস তার কাছে জানতে চায় সেই প্রাণীটা তাকে তখন কি বলছিল। গ্রেয়ালিস জানায় সেও একজন শিকারী ছিল। সে অনেক শক্তিশালী হওয়ার জন্য তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমার সাহায্য পাওয়ার পর সে মোটেও খুশি হতে পারেনি, কারণ আমি তাকে বলেছিলাম এখানে এসে বসবাস করতে। আর এখানে বসবাস করার কারণে সে শক্তিশালী হতে পেরেছে ঠিকই, কিন্তু রেডিয়েশনের প্রভাবে সে সহ তার দলবলের সবাই ডেমনে পরিণত হয়েছে। এই কারণে তার আমার উপর অনেক রাগ। কিন্তু আমি তাকে সতর্ক করেছিলাম আমার সাহায্য পাওয়ার পর কেউ হ্যাপি হতে পারে না, কিন্তু সে কোনো গুরুত্ব দেয়নি। এরপর গ্রেয়ালিস আর পারে না, সে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। সে এক নিষ্পাপ শিশুর মতো বয়েসের কোলে মাথা গুঁজে ঘুমিয়ে পড়ে। বয়েস বুঝতে পারে গ্রেয়ালিসকে যতটা সাধারণ দেখায় সে আসলে ততটা সাধারণ নয়। এখান থেকে তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে একটা গভীর সম্পর্ক তৈরি হওয়া শুরু করে। এরপর তারা ফায়ারফিল্ড নামক একটা জায়গায় এসে পৌঁছায়। এখান থেকে স্কুল রিভারের দূরত্ব মাত্র একদিনের। পূর্ণিমা আসতো আর মাত্র একদিনই বাকি। তো এখানে আসার পর গ্রেয়ালিস বয়েসকে বলে, বয়েস তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আর লাগবে না, আর সার্ডারকে আমি একাই মোকাবেলা করতে পারবো। কিন্তু বয়েস তো অলরেডি গ্রেয়ালিসের প্রেমে পড়ে গেছে, সে তো চলে যেতে রাজি হয় না। সে বলে যে না, তুমি ওর সাথে একা পারবে না, ও তোমাকে মেরে ফেলবে, আমিও যাবো তোমার সাথে। বয়েসের কণ্ঠে এক ধরনের মায়া জড়ানো ছিল। গ্রেয়ালিস জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বাঁচাতে চাচ্ছ? আমি মারা গেলে তোমার কিছু সমস্যা? বয়েস বলে, আমি জীবনে অনেক মেয়ের সাথে মিশেছি, কিন্তু তোমার মতো আমি কাউকেই পাইনি। আমার কাছে মনে হয়েছে তুমি আমার জন্য পারফেক্ট, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মানে এখানে বয়েস সরাসরি গ্রেয়ালিসকে প্রপোজ করে। গ্রেয়ালিস বলে, আমাকে ভালোবাসা তো সহজ নয়, এই জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। বয়েস বলে যে সে যে কোনো ধরনের পরীক্ষা দিতে রাজি আছে। ওইদিকে শহরে আবার আরেকটা সিন দেখা যায়। রাজা মারা যাওয়ার পর তো রানী ক্ষমতায় বসে পড়েছে, কিন্তু তার মনে প্যাট্রিয়ার্কের ভয়টা সবসময় ছিল, এবং রানী এও জানে গ্রেয়ালিস ধরা পড়লে যে তার আর রক্ষা নেই। এই কারণে সে জুরাইসের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে। জুরাইসকে সেনানি শব্দের মনে আছে, জুরাইস হচ্ছে রাজার সেনাবাহিনীর প্রধান। অন্যদিকে জুরাইস ছোটবেলা থেকে রানীকে ভালোবাসে, কিন্তু রাজার বউ হওয়াতে কখনো সে মুখ ফুটে বলতে পারেনি। এখন যেহেতু সে সুযোগ পেয়েছে, তাই রানীকে সে তার ভালোবাসার কথাটা বলে দেয়। কিন্তু রানী তো তাকে ভালোবাসে না, সে জাস্ট তাকে ইউজ করতেছে প্যাট্রিয়ার্কের হাত থেকে বাঁচার জন্য। যাই হোক, রানী জুরাইসকে বলে প্যাট্রিয়ার্কের তার ভয়ের বিষয়টা, বলে যে প্যাট্রিয়ার্ক কিভাবে তার ক্ষমতা দখলের চেষ্টা করছে। জুরাইস বোকা মানুষ, সে রানীর প্রেমে অন্ধ হয়ে যায়। সে রানীকে কথা দেয় প্যাট্রিয়ার্ককে মেরে সে তাকে উদ্ধার। এরপর সে সত্যি প্যাট্রিয়ার্ককে মেরে ফেলে। ওদিকে বয়েস ও গ্রেয়ালিস ধোকা দিয়ে এনফোর্সারকে হারিয়ে দেয়। আসলে তারা দুজন একটা রেল ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, ব্রিজটা মাঝখানে ভাঙা ছিল। তারা দুজন যখন দেখে এনফোর্সার তাদের পিছনে আসছে, তখন গ্রেয়ালিস তাকে ধোকা দেওয়ার জন্য রেল লাইনের উপর দিয়ে একা একা হাতে থাকে। এনফোর্সার তাকে দেখে খুশিতে তাকে ধরার জন্য রেলের স্পিডটা বাড়িয়ে দেয়। গ্রেয়ালিসও তাকে দেখে ইচ্ছা করে দৌড় দেয়। গ্রেয়ালিস দৌড়াতে এসে একদম সে ভাঙ্গা জায়গাটার সামনে এসে লাফ দেয়। নিচে বয়েস তার জন্য অপেক্ষা করছিল। বয়েস তার হাতটা ধরে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এনফোর্সার তো জানতো না ব্রিজটার মাঝখানে যে ভাঙ্গা রয়েছে। সে তার দলবল সহ ট্রেনটা নিয়ে নিচে পড়ে যায়, আর ট্রেনটা ব্লাস্ট হয়ে তারা সবাই ভাঙা। এখন রাজা, প্যাট্রিয়ার্ক, এনফোর্সার তারা সবাই শেষ। এখন শুধু বাকি রইল রানী এবং জুরাইস। তারা দুজনই ক্ষমতা ধরে রেখেছে। তাদের দুজনকে হারানো গেলেই শহরের মানুষগুলো স্লেভারি থেকে মুক্তি পাবে। এরপর তারা দুজন স্কুল রিভার এসে পৌঁছায়, মানে বয়েস এবং গ্রেয়ালিস। স্কুল রিভার জায়গাটা একটা পুরনো সমুদ্র বন্দর, কিন্তু বর্তমানে সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে গিয়েছে। তাই মূলত এখানে চারিদিকে কাদা ও পুরনো ভাঙ্গা জাহাজ দেখা যাচ্ছে। এই পুরনো ভাঙ্গা জাহাজগুলো দেখে গ্রেয়ালিস বুঝতে পারে সে সঠিক জায়গাতে এসেছে, কারণ এই ভাঙ্গা জাহাজগুলো সে ধ্যানের মধ্যে দেখেছিল। এছাড়াও পায়ের নিচে অসংখ্য মানুষের মাথার খুলি পরে থাকতে দেখে সে আরো কনফার্ম হয়। তবুও সে বয়েসকে জিজ্ঞেস করে, এখানে এত মানুষের মাথার খুলি আসছে কোথেকে? বয়েস বলে এই খুলিগুলো তাদের, যারা সার্ডারকে মারতে এসেছিল
সার্ডো তাদেরকে মেরে তাদের খুলিগুলো এখানে ফেলে রেখেছে, মানে এখানে সবাই শিকারী ছিল। আরো অনেক ঘোরাঘুরি করে গ্রেলিস যখন একদম নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই জায়গা যে জায়গাটা সে ধ্যানে দেখেছিল, তখন সে বয়েসকে বলে, আর লুকিয়ে থেকো না বয়েস, আমি জানি তুমি সে সার্ডো। আসলে গ্রেলিস সেদিন ধ্যানে বয়েসের চেহারাটা দেখেছিল এবং সে সবকিছু কনফার্ম হয়ে বাড়ি গিয়ে তার সঙ্গে কথা বলেছিল। বয়েস প্রথম অস্বীকার করে যে না, সে কেন সার্ডার হতে যাবে। আসলে বয়েসের খুব বোকা ধরনের মানুষ। গ্রেলিস এত বড় একটা জাদুকর, অথচ সে একটা শেপ শিফটার তার সাথে চলাফেরা করতেছে আর সে এটা বুঝতে পারবে না, এটা সে ভাবেনি। যাই হোক, গ্রেলিস তাকে বলে তুমি আর বেশিক্ষণ এমনিতে লুকিয়ে যেতে পারবে না, কারণ একটু পরে পূর্ণিমা চাঁদ উঠবে। বয়েস বুঝতে পারছে না সে এখন কি করবে। আসলে বারে গ্রেলিস যখন তার সাথে কথা বলতে এসেছিল, তখন বয়েস ভেবে রেখেছিল তাকে স্কুল রিভারে নিয়ে এসে মেরে ফেলবে, কিন্তু আস্তে আস্তে রাস্তার মধ্যে যে সে তার প্রেমে পড়ে যাবে, তাকে সে ভালোবেসে ফেলবে, এটা সে ভাবতে পারেনি। তাই সে গ্রেলিসকে রিকোয়েস্ট করতে থাকে, আমরা তো একজন একজনকে ভালোবাসি, তাই না? তাহলে আলেজিয়ানোর জন্য আমরা কেন ফাইটিং করতে যাব? আমরা তো চাইলে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে পারি। কিন্তু গ্রেলিস বলে যে না, সে পারে না, কারণ সে অভিশপ্ত। তার কাছে কেউ কিছু চাইলে সে তাকে না করতে পারে না, এটাই হচ্ছে তার অভিশাপ। এই বলে গ্রেলিস তার সঙ্গে ফাইট করার জন্য রেডি হতে শুরু করে। সে হাতে সিলভারের নখ পরে নেয়। বয়েস বলে তার এগেনস্টে সিলভার কাজ করবে না। আগে যারা তাকে মারতে এসেছিল তারা সব সিলভার নিয়ে এসেছিল, কিন্তু কেউ তাকে মারতে পারেনি। গ্রেলিস বলে যে আমি পারবো। এরপর তারা চাঁদ ওঠার জন্য অপেক্ষা করে। এখানে আমরা লক্ষ্য করি বয়েসের সেই ডান হাতের ব্যথাটা কিন্তু এখনো রয়েছে, সে যেখানে সে গুলিটা খেয়েছিল। এরপর পূর্ণিমার চাঁদ উঠলে বয়েস ভয়ঙ্কর এক ওয়ারউলফের রূপ ধারণ করে। রূপ ধারণ করার পর সে দেখে তার সেই সেলাই করা জায়গাটা থেকে সিলভারের রক্ত বের হচ্ছে। সে ভেবে পায় না তার রক্ত সিলভারের হবে কেন। তখন গ্রেলিস বলে যে আমি জানতাম তোমার এগেনস্টে সিলভার কাজ করবে না, তাই তোমার ক্ষতস্থানের মধ্যে আমি সিলভার ঢুকিয়ে দিয়েছি, যাতে সেটা তোমার রক্তের সাথে মিশে যায় এবং তুমি দুর্বল হয়ে পড়ো, এবং তোমার এগেনস্টে যেন সিলভার কাজ করে। গ্রেলিসের এই ছল চাতুরিতে বয়েস আসলে খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু এতে বয়েস আর ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তার সাথে বেইমানি করা হয়েছে। তাদের দুজনের ফাইট শুরু হয়। বয়েস প্রচন্ড দুর্বল ছিল, কিন্তু তবুও গ্রেলিস তার সঙ্গে পারছিল না। এরপর সে তার চোখে মায়াবী জাদু করে। বয়েস তার চোখে হ্যালুসিনেশন দেখে থাকে। সে দেখে বিশাল বড় এক কাক তাকে মারতে এসেছে। আসলে কাকটা কিছুই না, ওটা ছিল গ্রেলিস নিজেই। বয়েস যখন কাকটাকে মনে করে উল্টাপাল্টা মারামারি করছিল, তখন সে গ্রেলিস তাকে বাজেভাবে আঘাত করে ও তাকে হারিয়ে দেয়। এরপর পূর্ণিমা চাপটাও ডুবে যায়। বয়েস আবার মানুষের রূপে ফিরে আসে। বয়েস প্রচন্ড আহত। সে গ্রেলিসকে বলতে থাকে তাকে মেরে ফেলতে, কিন্তু গ্রেলিস বলে যে না, সে তাকে মারবে না, কারণ সেও তাকে ভালোবাসে। এরপর বয়েস যন্ত্রণায় ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে, সে দেখে গ্রেলিস তাকে বেঁধে রেখেছে। সে তাকে তার শরীর থেকে চামড়াটা এখন খুলে নিতে চায়। বয়েস জানে তার চামড়াটা খুলে নিলে সে মারা যাবে, তাই সে গ্রেলিসকে বলে তোমার কাছে কেউ কিছু চাইলে তুমি তাকে না করো না, আমিও তোমার কাছে একটা জিনিস চাই। গ্রেলিস জিজ্ঞেস করে তুমি কি চাও? গ্রেলিস বলে যে আমি তোমাকে চাই, তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। বয়েসের জন্য গ্রেলিসের খুব মায়া হয়। সে বলে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব, তবে আমি কাউকে ফ্রিতে ইচ্ছা পূরণ করে দেই না, এভরিওয়ান হ্যাজ টু পে, তাই তোমাকেও পে করতে হবে। এরপর সে বয়েসের শরীর থেকে তার চামড়াটা কেটে নেওয়া শুরু করে। মানে এখানে গ্রেলিস তার চামড়াটা খুলে নিলে তার যে যন্ত্রণাটা হবে, এটাই হবে তার পেমেন্ট। এরপর গ্রেলিস বয়েসের শরীর থেকে তার চামড়াটা ছেড়ে নেয় এবং বয়েসের লাশটা সেই কাদামাটিতে সে দাফন দিয়ে চলে যায়। এখন আপনাদের মনে হতে পারে বয়েস তো মারাই গেল, তাহলে তার ইচ্ছাটা পূরণ করলো কোথায়? আসলে মুভিতে এখানে শেষ হয়নি, আর একটু বাকি আছে। এরপর গ্রেলিস যখন শহরে ফিরে আসে, তাকে দেখে শহরের মানুষেরা উচ্ছ্বাসে ফেটে পড়ে, কারণ প্যাটচ্যাক মারা গেছে। গ্রেলিস জীবিত ফিরে এসেছে, মানে ইনফোর্সার আর জীবিত নেই। রাজা তো মারা গেছে অনেক আগেই। দেশ তাদেরকে ঠেকাইকে সবাই বিদ্রোহ শুরু করে। তারা এই বন্দি দশা থেকে মুক্তি চায়। তারা সর্বপ্রথম গিয়ে চার্চে হারা দেয় এবং চার্চটাকে ধ্বংস করে ফেলে। জুরাইস গ্রেলিসকে শেপ শিফটারের চামড়াটা নিয়ে আসতে দেখে রেগে যায়, বলে যে তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি রানীর ইচ্ছা পূরণ করবে না, তাহলে করলে কেন? আমি তো তোমাকে পেমেন্ট করেছিলাম। গ্রেলিস বলে যে আমি তোমার ইচ্ছা পূরণ করেছি, কারণ তুমি সেদিন যখন আমার কাছে প্রথম এসেছিলে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝিয়েছিলাম তুমি রানীকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু তোমার ভয় ছিল রানী শেপ শিফটারের চামড়াটা পেয়ে গেলে তোমাকে সে ভুলে যাবে, তাই আমি তোমার সেই ভয়টা দূর করে দিয়েছি। মানে রানী যাকে ভালোবাসতো আমি তাকে মেরে ফেলেছি, এখন আর রানী তোমাকে ছেড়ে কোথাও যাবে না। জুরাইস গ্রেলিসের এই কথাগুলো শুনে মনে মনে খুব খুশি হয়। সে হাসি মুখে চামড়াটা নিয়ে রানীকে দেয় এবং বয়েসের ট্র্যাজেডির কথা খুলে বলে। রানী সব শুনে কান্নায় ভেঙে পড়ে। সে আসলে এই শেপ শিফটারের চামড়াটা চেয়েছিল বয়েসের জন্য। আসলে রানী যখন বয়েসকে প্রপোজ করেছিল, তখন বয়েস বলেছিল সে তার মতোই কাউকে বিয়ে করবে, মানে তার মতোই কোনো ওয়ারউলফকে। এই কারণেই রানী গ্রেলিসের কাছে গিয়ে শেপ শিফটার চামড়াটা চেয়েছিল, যাতে সেও বয়েসের মতো ওয়ারউলফ হতে পারে এবং বয়েসকে বিয়ে করতে পারে। কিন্তু এখন তো বয়েস তো নিজেই মারা গেল, সে এখন কাকে বিয়ে করবে? হঠাৎ রানী খেয়াল করে জুরাইস খুব হাসি খুশি। সে সন্দেহ করে জুরাইস নিশ্চয়ই কোনো গুটি খেলেছে। সেই মনে হয় গ্রেলিসকে বলেছে
বয়েসকে মেরে তার চামড়াটা নিয়ে আসতে। ঘটনা কিন্তু কিছুটা সত্য, কারণ লসল্যান্ডে বয়েস ছাড়াও আরো অনেক শিপটারই ছিল। জুরাইস তার কাছে সাহায্য চাওয়াতে গ্রেয়ালিস ভেবে দেখেছে শুধুমাত্র বয়েসকে হত্যার মাধ্যমে তাদের দুজনের ইচ্ছা একসাথে পূরণ করা সম্ভব। ব্যাস, রানীর আর কিছু বুঝতে বাকি থাকে না। সে তার মাথায় ক্লিপ থেকে একটা ছুরি বের করে সেটা জুরাইসের গলায় ঢুকে দেয়, আর জুরাইসও সেখানে সাথে সাথে মারা যায়। এখানে আমরা প্রমাণ পাই গ্রেয়ালিসের সেই কথাটার, যেখানে সে বলেছিল তার সাহায্য পেয়ে কেউ সুখী হতে পারে না। এখানে রানীও হতে পারেনি, জুরাইসও হতে পারল না। যাই হোক, শহরের বিদ্রোহীরা রাজপ্রাসাদও ঢুকে পড়ে। জুরাইস তো আর নেই, তাই রানীকে আর কে বাঁচাবে? রানী বাঁচার জন্য চামড়াটা সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। বিদ্রোহীরাও তার পিছন পিছন ছুটে যায়। জানি না তাকে মেরে ফেলেছে কিনা, কিন্তু বয়েসের চামড়াটা সেখানে পড়ে থাকে। এরপর সকাল হলে দেখা যায় সে চামড়াটা সূর্যের আলোতে পুড়ে ছাই হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি, ভ্যাম্পায়ার বা ওয়ার উলফদের চামড়া সূর্যের আলোতে টিকে থাকতে পারে না। চামড়াটার ছাই উড়ে উড়ে গিয়ে বয়েসের কবরের উপর গিয়ে পড়তে থাকে, আর এতে বয়েস আবার জীবিত হয়ে ওঠে। মুভির শুরুতে যে আমরা দেখেছিলাম বয়েস বলছে যে সে আজ আমাদেরকে একটা গল্প শোনাবে, সে আসলে গল্পটা আমাদেরকে না, সে গ্রেয়ালিসকে শোনাতে ছিল। বয়েসের মুখে এখন আমরা সেই কাটা দাগগুলো দেখতে পাচ্ছি। সে মূলত এখানে এসেছে তাকে এইভাবে মারা ও তার চামড়াটা খুলে নেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য। তার হাতে একটা বন্দুকও রয়েছে। গ্রেয়ালিস তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে যে তুমি আমাকে গুলি করতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, আর আমি তো তোমাকে আগেই বলেছি আমাকে ভালোবাসা তো সহজ নয়, এই জন্য তোমাকে কঠিন মূল্য চোকাতে হবে। গ্রেয়ালিসের এই কথা শুনে বয়েস হেসে দেয়, আর মুভিটা এখানে শেষ হয়। শেষ সিনে দেখানো হয় তারা দুজন ঘোড়ায় চড়ে লসল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে গ্রেয়ালিসকে নিয়ে বয়েস কতটা সুখী হতে পারে, কারণ গ্রেয়ালিস তো বলেছেই তার সাহায্য পেয়ে কেউ সুখী হতে পারে না। এখন বয়েস কি তার জীবনে সুখী হতে পারবে জানি না, দেখা যাক মুভির কোনো সেকেন্ড পার্ট বের হয় কিনা। যদি বের হয় আমি সেটার একটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল ভিডিও, কেমন লাগে তো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি চান আপনি পছন্দ করে মুভি নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।